নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বায়োক্র্যাক একাডেমিতে। আজ আমি তোমাদের কোষ নিয়ে কিছু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব এবং তারই ফাঁকে ফাঁকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক, অ্যান্টনি ভ্যান লিভেনহক, ম্যাথিয়াস লাইডেন নাকি থিওডর শোয়ান? সঠিক উত্তরটি হলো রবার্ট হুক। তোমাদের কোষ আবিষ্কার সম্বন্ধে কিছু তথ্য আমি এখন জানাতে চলেছি। সেটি হলো, কোষের গঠন সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী জেসনার। 1958 খ্রিস্টাব্দে তিনি প্রোটিস্টার প্রকৃতি এবং তার গঠন পর্যবেক্ষণ করেন। তিনি এদের নাম দেন ফোরামিনিফেরা। পরবর্তীকালে ফ্রান্সিস জ্যানসেন এবং জ্যাকারিয়াস জ্যানসেন 10x এবং 30x ম্যাগনিফিকেশনের মাঝামাঝি ক্ষমতা সম্পন্ন একটি অণুবীক্ষণিক যন্ত্র তৈরি করেন। এরপর 1610 খ্রিস্টাব্দে গ্যালিলি একটি মাইক্রোস্কোপ তৈরি করেন এবং তিনি সেখানে পতঙ্গের চোখের গঠন দেখতে পেয়েছিলেন। এরপরে মার্সেলো ম্যালপিজি মাইক্রোস্কোপ দিয়ে প্রাণীকলার কিছু প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি কলা ইউট্রিকল নামক কয়েকটি কোষের সমন্বয়ে তৈরি হতে দেখেছিলেন। এবং এই ইউট্রিকলই 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কর্তৃক কোষ নামে পরিচিত হয়। পরবর্তী প্রশ্নটি হলো, রবার্ট হুক কোন উপাদান দেখে কোষ আবিষ্কার করেন? পাতা, কর্ক, রক্ত না জল? সঠিক উত্তরটি হলো কর্ক। পরবর্তী প্রশ্নটি হলো, কোষের আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, থার্মোমিটার নাকি ব্যারোমিটার? সঠিক উত্তরটি হলো মাইক্রোস্কোপ। পরবর্তী প্রশ্নটি হলো, অ্যান্টনি ভ্যান লিভেনহক কি আবিষ্কার করেন? মৃত কোষ, জীবিত কোষ, নিউক্লিয়াস নাকি ক্লোরোপ্লাস্ট? সঠিক উত্তরটি হলো জীবিত কোষ। পরবর্তী প্রশ্নটি হলো, কোষের আবিষ্কারের বছর কোনটি? 1665, 1838, 1855 নাকি 1674? সঠিক উত্তরটি হলো 1665। পরবর্তী প্রশ্নটি হলো, রবার্ট হুকের কোষ দেখা কোন ধরনের? রবার্ট হুকের দেখা কোষগুলি কোন ধরনের? জীবিত, মৃত, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? সঠিক উত্তরটি হলো মৃত। রবার্ট হুক কর্ককে মাইক্রোস্কোপের তলায় রেখে তার কোষগুলো দেখিয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি হলো, লিভেনহকের মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা কত? 100x, 270x, 500x নাকি 1000x? সঠিক উত্তরটি হলো 270x। পরবর্তী প্রশ্নটি হলো, কোষ আবিষ্কারের পর প্রথম কি নাম দেয়া হয়? সেল, নিউক্লিয়াস, অর্গানেল নাকি প্রোটোজোয়া? সঠিক উত্তরটি হলো সেল। পরবর্তী প্রশ্নটি হলো, কোন বিজ্ঞানী প্রথম ব্যাকটেরিয়া দেখেন? রবার্ট হুক, লিভেনহক, রুডলফ ভিরকো নাকি রবার্ট ব্রাউন? সঠিক উত্তরটি হলো লিভেনহক। পরবর্তী প্রশ্নটি হলো, কোষের আবিষ্কার কোন বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে? জেনেটিক্স, সাইটোলজি, ইকোলজি না ফিজিওলজি? সঠিক উত্তরটি হলো সাইটোলজি। কোষ সম্বন্ধে বিস্তারিত পড়াশোনাকে আমরা সাইটোলজি বলে থাকি। পরবর্তী প্রশ্নটি হলো, কোষতত্ত্বের প্রথম নিয়ম কি?
সকল জীব কোষ দিয়ে গঠিত, কোষ থেকে কোষ উৎপন্ন হয়, কোষ জীবনের মৌলিক একক, নাকি সকল কোষ একই রকমের? সঠিক উত্তরটি হলো সকল জীব কোষ দিয়ে গঠিত। পরবর্তী প্রশ্নটি হলো কোষ তত্ত্বে কে প্রথম প্রস্তাব করেন? রুডলফ ভিরকো, ম্যাথিয়াস স্লাইডেন, থিওডর শোয়ান, নাকি ম্যাথিয়াস স্লাইডেন এবং থিওডর শোয়ান উভয়ই? সঠিক উত্তরটি হলো স্লাইডেন এবং শোয়ান দুজনেই। কোষ তত্ত্বের তৃতীয় নিয়ম কে যোগ করেন? স্লাইডেন, শোয়ান, ভিরকো, নাকি পাস্তুর? সঠিক উত্তরটি হলো ভিরকো। পরবর্তী প্রশ্নটি হলো কোষ তত্ত্ব অনুসারে কোষের উৎপত্তি কিভাবে হয়? স্বতঃস্ফূর্তভাবে, কোষ থেকে, জল থেকে, নাকি বাতাস থেকে? সঠিক উত্তরটি হলো কোষ থেকে। কোষ আবিষ্কার হওয়ার আগে মানুষের মনে একটা ধারণা ছিল যে কোষ বা ছোট ছোট অণুজীবের জন্ম হয়েছে কোনো নোংরা পদার্থ থেকে এবং স্বতঃস্ফূর্তভাবে, যাকে স্পন্টেনিয়াস জেনারেশনের থিওরি বলা হয়। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীগণ মাইক্রোস্কোপ আবিষ্কারের মাধ্যমে এবং লুই পাস্তুর তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেন যে একটা কোষ থেকেই একটা কোষ বা একটা অর্গানিজমস থেকেই কিন্তু আর একটা অর্গানিজমস তৈরি হয়। পরবর্তী প্রশ্নটি হলো স্লাইডেন কোন ধরনের কোষ নিয়ে গবেষণা করেন? প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, নাকি ফাঙ্গাস? সঠিক উত্তরটি হলো উদ্ভিদ কোষ। পরবর্তী প্রশ্নটি হলো শোয়ান কোন ধরনের কোষ নিয়ে গবেষণা করেন? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রোটোজোয়া, নাকি ভাইরাস? সঠিক উত্তরটি হলো প্রাণী কোষ। পরবর্তী প্রশ্নটি হলো কোষ তত্ত্বের দ্বিতীয় নিয়মটি কি? কোষ জীবনের মৌলিক একক, সকল জীব কোষ দিয়ে গঠিত, কোষ থেকে কোষ সৃষ্টি হয়, নাকি কোষের কোষ প্রাচীর আছে? সঠিক উত্তরটি হলো কোষ জীবনের মৌলিক একক। পরবর্তী প্রশ্নটি হলো কোষ তত্ত্ব কোন বছর প্রস্তাবিত? 1665, 1838, 39, 1855, নাকি 1931? সঠিক উত্তরটি হলো 1838 থেকে 39। বিজ্ঞানী স্লাইডেন এবং সোয়ান 1838 এবং 39 খ্রিস্টাব্দে তাদের মতবাদ প্রকাশ করেন। পরবর্তী প্রশ্নটি হলো কোষ তত্ত্বের ব্যতিক্রম কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ, নাকি প্রাণী? সঠিক উত্তরটি হলো ভাইরাস। ভাইরাস হলো অকোষীয় বস্তু, জীব ও জড়ের মধ্যবর্তী একটি পর্যায়, যা কোষের বাইরে থাকলে জড়ের মতো অবস্থান করে, কোনো কোষের মধ্যে ঢুকলে সেই কোষটিকে নিজের অধীনে করে নিয়ে মাল্টিপ্লিকেশন করে এবং একাধিক ভাইরাসে পরিণত হয়। পরবর্তী প্রশ্নটি হলো কোন ধরনের কোষে নিউক্লিয়াস নেই? ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, উদ্ভিদ কোষ, নাকি প্রাণী কোষ? সঠিক উত্তরটি হলো প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ ব্যাকটেরিয়ার মতো কোষ যেখানে কোনো প্রকৃত নিউক্লিয়াস থাকে না, এখানে ডিএনএ সাইটোপ্লাজমের ওপরে ছড়িয়ে থাকে, যাকে আমরা নিউক্লিয়েড বলতে পারি। পরবর্তী প্রশ্নটি হলো প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কোনটি? মানুষের কোষ, ব্যাকটেরিয়া, ছত্রাক, নাকি উদ্ভিদ? সঠিক উত্তরটি হলো ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্নটি হলো ইউক্যারিওটিক কোষে কি থাকে? নিউক্লিয়াস, ফ্লাজেলা, প্লাজমিড, নাকি 70s রাইবোসোম? সঠিক উত্তরটি হলো নিউক্লিয়াস।
পরবর্তী প্রশ্নটি হলো উদ্ভিদ কোষ কোন ধরনের? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, অকোষীয় নাকি ভাইরাস? সঠিক উত্তরটি হলো ইউক্যারিওটিক। উদ্ভিদ কোষে আদর্শ নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় এবং তা প্রাণী কোষের মতোই। জিনিসটা করতে হবে আর একবার। পরবর্তী প্রশ্নটি হলো উদ্ভিদ কোষ কোন ধরনের? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, অকোষীয় নাকি ভাইরাল? সঠিক উত্তরটি হলো ইউক্যারিওটিক। পরবর্তী প্রশ্নটি হলো প্রাণী কোষে কি নেই যা উদ্ভিদ কোষে আছে? নিউক্লিয়াস, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া নাকি রাইবোসোম? সঠিক উত্তরটি হলো কোষ প্রাচীর। পরবর্তী প্রশ্নটি হলো প্রোক্যারিওটিক কোষের রাইবোসোম কোনটি? 80S, 70S, 60S নাকি 50S? সঠিক উত্তরটি হলো 70S। পরবর্তী প্রশ্নটি হলো বহুকোষী জীবের উদাহরণ কোনটি? ব্যাকটেরিয়া, প্যারামিসিয়াম, মানুষ নাকি ভাইরাস? সঠিক উত্তরটি হলো মানুষ। পরবর্তী প্রশ্নটি হলো প্রোক্যারিওটিক কোষের ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায় নাকি ক্লোরোপ্লাস্টে? সঠিক উত্তরটি হলো সাইটোপ্লাজমে। পরবর্তী প্রশ্নটি হলো ইউক্যারিওটিক কোষের উদাহরণ নয় কোনটি? উদ্ভিদ, প্রাণী, ছত্রাক নাকি ব্যাকটেরিয়া? সঠিক উত্তরটি হলো ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্নটি হলো কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে গঠিত? লিপিড, সেলুলোজ, প্রোটিন নাকি নিউক্লিক অ্যাসিড? সঠিক উত্তরটি হলো সেলুলোজ। এছাড়াও হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন এই সমস্ত পদার্থ দিয়েও কোষ প্রাচীর গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হলো কোষ প্রাচীরের কাজ কি? পুষ্টি গ্রহণ, সুরক্ষা এবং আকার ধারণ, শ্বসন এবং প্রজনন। সঠিক উত্তরটি হলো সুরক্ষা এবং আকার ধারণ করানো। পরবর্তী প্রশ্নটি হলো কোন কোষে কোষ প্রাচীর নেই? উদ্ভিদ, ব্যাকটেরিয়া, প্রাণী নাকি ছত্রাক? সঠিক উত্তরটি হলো প্রাণী। পরবর্তী প্রশ্নটি হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোন উপাদান? সেলুলোজ, পেপটিডোগ্লাইক্যান, কাইটিন নাকি লিগনিন? সঠিক উত্তরটি হলো পেপটিডোগ্লাইক্যান। আমরা যদি ব্যাকটেরিয়ার কোষ দেখি তাহলে দেখব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব মোটা পেপটিডোগ্লাইক্যান লেয়ার দেখতে পাওয়া যায়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব পাতলা পেপটিডোগ্লাইক্যান লেয়ার এবং তার ওপরে লাইপোপলিস্যাকারাইডের একটি লেয়ার দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হলো অ্যালগার কোষ প্রাচীরে কী থাকে? সেলুলোজ, পেপটিডোগ্লাইক্যান, সিলিকা নাকি সেলুলোজ এবং সিলিকা উভয়ই? সঠিক উত্তরটি হলো সেলুলোজ এবং সিলিকা উভয়ই। পরবর্তী প্রশ্নটি হলো কোষ ঝিল্লি, যাকে আমরা কোষ পর্দা বলেও জানি, এর অপর নাম কি? প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়ার মেমব্রেন নাকি সাইটোপ্লাজম? সঠিক উত্তরটি হলো প্লাজমা মেমব্রেন। পরবর্তী প্রশ্নটি হলো কোষ পর্দার মডেল কোনটি? ফ্লুইড মোজাইক মডেল, স্যান্ডউইচ মডেল, ইউনিট মেমব্রেন মডেল নাকি এ এবং সি দুটোই? সঠিক উত্তরটি হলো ফ্লুইড মোজাইক মডেল। পরবর্তী প্রশ্নটি হলো কোষ ঝিল্লি কোন উপাদান দিয়ে গঠিত? লিপিড এবং প্রোটিন,
সেলুলোজ, ডিএনএ নাকি আরএনএ? সঠিক উত্তরটি হলো লিপিড এবং প্রোটিন। আমরা যদি কোষ পর্দা দেখি তাহলে দেখতে পাবো পুরো স্তরটা লিপিড এবং তার মাঝখানে ইন্ট্রিনসিক প্রোটিন এবং এক্সট্রিনসিক প্রোটিন, এই দুই ধরনের প্রোটিন পতিত অবস্থায় থাকে। এক্সট্রিনসিক প্রোটিন বলতে যে প্রোটিনগুলো বাইরের দিকে দেখতে পাওয়া যায়, আর ইন্ট্রিনসিক প্রোটিন মানে হচ্ছে যে প্রোটিনগুলো লিপিড লেয়ারের ভেতরের দিকে থাকে। পরবর্তী প্রশ্নটি হলো কোষঝিল্লির কাজ কি? নির্বাচিত ভেদ্যতা, সুরক্ষা, পরিবহন নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলি। পরবর্তী প্রশ্নটি হলো কোষ পর্দা কি অর্ধভেদ্য? হ্যাঁ, না, সম্পূর্ণ ভেদ্য নাকি অভেদ্য? সঠিক উত্তরটি হলো হ্যাঁ। পরবর্তী প্রশ্নটি হলো ফসফোলিপিডের কোন অংশ হাইড্রোফিলিক? টেল পার্ট, হেড পার্ট, দুটোই নাকি কোনোটিই না? হেড পার্ট। হাইড্রোফিলিক অর্থাৎ যে অংশটা জলের সঙ্গে বন্ড করতে পারে বা জলের সঙ্গে মিশে যেতে পারে। আর হাইড্রোফোবিক মানে যারা জলের সঙ্গে বন্ড ফর্মেশন করতে পারে না এবং জলের থেকে দূরে থাকে। পরবর্তী প্রশ্নটি হলো কোষঝিল্লিতে প্রোটিনের কাজ কি? চ্যানেল, ক্যারিয়ার, রিসেপ্টর নাকি সবগুলি? সঠিক উত্তরটি হলো সবগুলি। চ্যানেল প্রোটিন অর্থাৎ একই প্রোটিনের দুটি অংশ এমনভাবে থাকে যার মধ্যে দিয়ে কোষের মধ্যে কোনো নিউট্রিয়েন্ট ভেতরে ঢুকতে পারে। ক্যারিয়ার প্রোটিন অর্থাৎ যার সাহায্যে কোনো নিউট্রিয়েন্ট কোষের ভেতরে প্রবেশ করতে পারে। এবং রিসেপ্টার অর্থাৎ গ্রাহক প্রোটিন। এন্ডোসাইটোসিস কি? বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া, বিভাজন নাকি সংশ্লেষণ? সঠিক উত্তরটি হলো বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। এক্সোসাইটোসিস কি? ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, পরিবহন নাকি শ্বসন? সঠিক উত্তরটি হলো ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া। পরবর্তী প্রশ্নটি হলো কোষঝিল্লির গ্লাইকোপ্রোটিনের কাজ কি? শনাক্তকরণ, পরিবহন, শক্তি উৎপাদন নাকি ডিএনএ সংরক্ষণ? সঠিক উত্তরটি হলো শনাক্তকরণ।